সবাইকে আজকের অর্থনীতি ক্লাসে স্বাগতম। আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস শেষ করেছি। আমরা অর্থনীতি প্রথম পত্র বই থেকে পড়ালেখা করছি। অর্থনীতি প্রথম পত্র বইয়ে যে অর্থনৈতিক সমস্যা ছিল আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়। তারপর পড়েছিলাম অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমরা কি কি কর্মপদ্ধতি গ্রহণ করতে পারি, বা অর্থনৈতিক সমস্যা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে সেই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি এবং তার বর্ণনা। আমরা গত ক্লাসে দেখেছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, এর ভিতরে একটি পড়েছিলাম, বাকি দুইটা আজকে পড়ব। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা বলতে আমরা কি বুঝি? দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের সমস্যা। এই সমস্যাটাকে আমরা সাধারণত নির্দেশ করে থাকি। এখন এই মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা সংজ্ঞায়িত করেছিলাম এইভাবে: মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা বুঝি দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনজনিত সমস্যা থেকে এমন কিছু সমস্যার সৃষ্টি হয় যা সকল সমাজের জন্য প্রযোজ্য। এরূপ সমস্যা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আজকে আমরা পড়ছি মৌলিক অর্থনৈতিক সমস্যার যে তিনটা রূপ আছে সেই তিনটা রূপ পর্যায়ক্রমে আমরা পড়ব। এই মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন P.A. স্যামুয়েলসন। উনি বলেছেন অর্থনৈতিক সমস্যা থেকে তিনটি সমস্যার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। উনি তিনটা সমস্যার কথা বলেছেন: কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? তিনটি। কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তোমাদের বইয়ে এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা বাদেও আরো কয়েকটি মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে। আমরা স্যামুয়েলসনের যে মৌলিক তিনটি অর্থনৈতিক সমস্যা আছে এই তিনটা আমরা ডিটেলস পড়ব। আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রথমেই মৌলিক অর্থনৈতিক সমস্যা যেটা, বা 1 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যা, কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে। আমরা দেখেছিলাম মানুষের অভাব হচ্ছে অসীম আর সম্পদ সসীম। এই অভাব অসীম হওয়ার কারণে আর সম্পদ সসীম হওয়ার কারণে প্রতিনিয়ত মানুষকে অল্প সম্পদ দিয়ে বেশি অভাব মোকাবেলা করতে হয়। এই কারণে মানুষকে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এবার আসি, এতটুকু আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব 2 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যা, কিভাবে উৎপাদন করা হবে। আমরা এই জায়গায় দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা ছবি। একটা ছবিতে ট্রাক্টর দিয়ে ক্ষেত চাষাবাদ করা হচ্ছে বা লাঙল দেওয়া হচ্ছে, আর একটা ক্ষেতে একজন কৃষক গরু দিয়ে তার ক্ষেত নিজে এসে চাষ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম চিত্রে যে ট্রাক্টর ব্যবহার করছে সে একটা বড় পুঁজি ব্যবহার করেছে, কিছু টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে তার এই ট্রাক্টরটা কিনতে হয়েছে। সেইটা ব্যবহার করে চাষাবাদ করছে এবং সে একদিনে অনেক বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। হোয়ারাজ পাশাপাশি আর একটা চিত্রে দুইটা গরু দিয়ে একজন কৃষক জমি চাষ করছেন। এইটা চাষ করতে তার দুটো গরু তার নিজের কাছে ছিল এবং সে এই যে চাষাবাদ করছে এটা সে খুব কম পরিমাণ জমি, ট্রাক্টর তুলনায় খুব কম পরিমাণ জমি সে চাষাবাদের আওতায় আনতে পারবে। অর্থাৎ আমরা যদি দুইটা চিত্রের ভিতর পার্থক্য করি, প্রথম চিত্রে দেখা যাচ্ছে পুঁজি বেশি ব্যবহার করেছে, অর্থাৎ টাকা পয়সা তার বেশি লেগেছে জমি চাষ করতে যে, আর এই লোকের পরিশ্রম বেশি যাচ্ছে। এই কৃষকের পরিশ্রম বেশি হচ্ছে আর এই কৃষকের পুঁজি বেশি যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কি পুঁজি বেশি ব্যবহার করা হবে নাকি লাঙল বেশি ব্যবহার করা হবে? এটা হচ্ছে 2 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ দ্রব্য উৎপাদন করতে কোন উপাদান কতটুকু ব্যবহার করা হবে। উপাদান বলতে আমরা কি বুঝি? উপাদান বলতে বুঝি যে কৃষি কাজ করতে কি লাগবে, কি কি উপকরণ লাগে, পুঁজি লাগে, শ্রম লাগে, এগুলো হচ্ছে উপাদান। দ্রব্য উৎপাদন করতে কোন উপাদান কতটুকু ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমি কি পুঁজি বেশি ব্যবহার করব, টাকা বেশি খাটায় চাষাবাদ করব, নাকি আমি শ্রমও বেশি খাটায় চাষাবাদ করব, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়।
এটাই আমরা বলতেছি দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। উৎপাদনে যদি পুঁজি বা মূলধন বেশি ব্যবহার করা হয় তবে তাকে পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন বলে। যে উৎপাদন ব্যবস্থায় পুঁজি বা মূলধন বেশি ব্যবহার করা হয় তাকে বলা হয় পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন। আবার উৎপাদনে যদি শ্রমও বেশি ব্যবহার করা হয় তবে তাকে শ্রম নিবিড় উৎপাদন বলা হয়। যে দেশে পুঁজি বেশি সে দেশ পুঁজি নিবিড় উৎপাদন, এবং যে দেশে শ্রম বেশি সে দেশ শ্রম নিবিড় উৎপাদন পরিচালনা করবে। যে দেশে পুঁজির অভাব আছে, টাকা পয়সা নাই কিন্তু লোক আছে, তারা সাধারণত শ্রম নিবিড় উৎপাদন করে। আবার যে দেশে দেখা যায় লোক নাই কিন্তু পুঁজি বেশি আছে, সে সমস্ত দেশে শ্রম নিবিড় উৎপাদন করে। আমাদের দেশগুলোতে এ কারণে সাধারণত শ্রম নিবিড় উৎপাদনই বেশি হয়। এর সাথে সাথে তুমি যদি দেখো কানাডা বা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলোতে, নিউজিল্যান্ডে এই জায়গাও কৃষিকাজ আছে কিন্তু তাদের লোক সংখ্যা কম, তারা কিন্তু পুঁজি বেশি ব্যবহার করে। তাহলে আমাদের দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা কি পড়লাম? দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা, কোন উপাদান কতটুকু ব্যবহার করা হবে। যদি শ্রম বেশি থাকে শ্রম নিবিড় উৎপাদন করবে, যদি পুঁজি বেশি থাকে তাহলে সে পুঁজি নিবিড় উৎপাদন বেশি ব্যবহার করবে বা পুঁজি বেশি ব্যবহার করবে। এইভাবে যে দেশে যেটা বেশি, পুঁজি বেশি থাকলে পুঁজি নিবিড় আর শ্রম বেশি থাকলে শ্রম নিবিড় উৎপাদন করবে। এইভাবে সে দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধান করবে। এবার আসি তৃতীয় অর্থনৈতিক সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে। আমরা এখানে পাশাপাশি দুইটা চিত্র লক্ষ্য করি। এই জায়গায় কিছু লোক রেস্টুরেন্টে খাবার খাচ্ছে এবং তাদের সামনে অনেক প্লেট, তারা একটা ব্যবহার করছে। আবার পাশাপাশি এই জায়গায় একটা প্লেটে অনেকগুলো লোক, অনেক 3টা বাচ্চা খাবার জন্য চেষ্টা করছে। এদের খাবার অভাব আর এদের খাবার অতিরিক্ত আছে। এখন কোন সমাজ এদের জন্য উৎপাদন করবে না এদের জন্য উৎপাদন করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তৃতীয় অর্থনৈতিক সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে। উৎপাদন ধনী না গরিব শ্রেণীর জন্য হবে। একটা সমাজে দুই শ্রেণীর লোক থাকতে পারে, একটা ধনী শ্রেণী একটা গরিব শ্রেণী। উৎপাদন ধনী না গরিব শ্রেণীর জন্য হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। যে দেশে ধনী লোকের সংখ্যা বেশি সে দেশে ধনী শ্রেণীর লোকের জন্য বিলাস জাতীয় দ্রব্য বেশি উৎপাদিত হবে। আবার যে দেশে গরিব লোকের সংখ্যা বেশি সে দেশে গরিব শ্রেণীর লোকের জন্য মৌলিক দ্রব্য বেশি উৎপাদিত হবে। বিলাস জাতীয় দ্রব্য বলতে বোঝায় টিভি, ফ্রিজ, এই জাতীয় এয়ার কুলার, এই জাতীয় জিনিসগুলোকে আমরা বিলাস জাতীয় দ্রব্য বলে থাকি। আর মৌলিক দ্রব্য বলতে বোঝায় মানুষ বেঁচে থাকার জন্য যে খাবার খায় এগুলোকে মৌলিক দ্রব্য বলা হয়ে থাকে সাধারণত, বা বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে মৌলিক দ্রব্য। তো যে দেশে গরিব লোকের সংখ্যা বেশি সে দেশে মৌলিক দ্রব্য উৎপাদিত হবে, আর যে দেশে ধনীর সংখ্যা বেশি, ধনী লোকের সংখ্যা বেশি, সে দেশে বিলাসজাতীয় দ্রব্য বেশি উৎপাদন হবে। এই হচ্ছে আমাদের 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ আমরা মৌলিক অর্থনৈতিক, স্যামুয়েলসনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। 1 নম্বর সমস্যা কি? কোন দ্রব্য উৎপাদন করা হবে। 2 নম্বর সমস্যা কি? কিভাবে উৎপাদন করা হবে। 3 নম্বর সমস্যা কি? কার জন্য উৎপাদন করা হবে। এই 3টার বর্ণনা আমাদেরকে শিখতে হবে। আমি যেভাবে লিখেছি সেভাবে লিখলে পরে তোমাদের জন্য যথেষ্ট। এখন আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কি কি? স্যামুয়েলসনের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। 1 নাম্বার কোন দ্রব্য উৎপাদন করা হবে, 2 নাম্বার কিভাবে উৎপাদন করা হবে, 3 নাম্বার কার জন্য উৎপাদন করা হবে। 2 নাম্বার আছে শ্রম নিবিড় উৎপাদন কি। যে উৎপাদনে শ্রমের পরিমাণ বেশি ব্যবহৃত হয় সেটাকে বলে শ্রম নিবিড় উৎপাদন। মূলধন নিবিড় উৎপাদন কি। যে উৎপাদনে মূলধনের পরিমাণ বেশি ব্যবহৃত হয় তাকে বলে মূলধন নিবিড় উৎপাদন। মৌলিক অর্থনৈতিক সমস্যার 3য় ধারণাটি ব্যাখ্যা করো। 3টা সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে 3য় সমস্যা কোনটি? কার জন্য উৎপাদন করা হবে। একটা সমাজে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী উভয় শ্রেণীর লোক থাকতে পারে। উৎপাদনটা কি ধনী শ্রেণীর জন্য হবে না গরিব শ্রেণীর জন্য হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। যে সমাজে ধনী লোকের সংখ্যা যত বেশি সে দেশে মৌলিক বিলাসজাতীয় দ্রব্য তত বেশি উৎপাদন হবে। যে দেশে গরিব লোকের সংখ্যা যত বেশি সে দেশে মৌলিক দ্রব্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলো বেশি উৎপাদিত হবে। এটা হচ্ছে আমাদের এই 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিতর 3য় অর্থনৈতিক সমস্যা। এবার আমরা যদি জিজ্ঞেস করি এটা দেখে কি হবে বলো, কি দ্রব্য উৎপাদন করা হবে, মাঝখানে একটা গ্যাপ আছে, কার জন্য উৎপাদন করা হবে, এরকম প্রশ্ন হয়। এই ক্ষেত্রে তোমাদের এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন প্রশ্ন দেওয়া হয়েছে গ নাম্বারে, কিন্তু ক খরের জায়গায় লেখা নাই। গ স্টার চিহ্নিত স্থানের প্রযোজ্য ধারণাটি ব্যাখ্যা করো। প্রথম 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা,
এর ভিতর প্রথমটা লেখা আছে, তৃতীয়টা লেখা আছে, তাহলে মাঝে কি বসবে? কি দ্রব্য উৎপাদন করা হবে, দ্বিতীয়টা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। তারপর প্রশ্ন, এই কিভাবে এইটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ তুমি কি পুঁজিনিবাদ উৎপাদন করবে না শ্রমনিবিড় উৎপাদন করবে, সেটা হচ্ছে দ্বিতীয় অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা। যে দেশে পুঁজি বেশি তারা পুঁজিনিবিড় বেশি উৎপাদন করবে, যে দেশে শ্রম বেশি তারা শ্রমনিবিড় উৎপাদন করবে। এটা হচ্ছে এই গ নাম্বারের উত্তর। স্টার চিহ্নিত স্থানে প্রযোজ্য ধারণার প্রেক্ষিতে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা মূল্যায়ন করো। বাংলাদেশ একটি শ্রমবহুল দেশ, বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বেশি, বাংলাদেশের কৃষিতে এবং উৎপাদন ক্ষেত্রে, কৃষিতে বিশেষ করে অতিরিক্ত শ্রম আছে এবং আমরা ইচ্ছা করলে কম মূল্যের শ্রমও বেশি ব্যবহার করতে পারি। এই কারণে আমাদের দেশে সেই তুলনায় পুঁজির সরবরাহ আমাদের দেশে কম। এই কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত শ্রমনিবিড় উৎপাদন পরিচালিত হয়ে থাকে। এখন তোমরা এই বাসায় যা দিলাম, আজকে যা পড়া হলো, এটা তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা, এইটা দেখেই প্র্যাকটিস করবা। আমাদের প্রথম অধ্যায় যখন শেষ হবে আমি তখন একটা কোশ্চিন অ্যান্সার কিছু লিখে দেবো, তোমরা সেগুলো মুখস্থ করবে। বাট এখন তোমাদের যেটা কাজ, এইটা যেটা লেখা আছে এইটা তোমরা বারবার দেখবা, প্লাস এইটার যে স্লাইড প্রেজেন্টেশন একেবারে, যদি তোমার এটা দেখতে সমস্যা হয় তাহলে তোমরা আমাদের ই লাইব্রেরি নেভি কলেজ www.elibrary-navy-college খুলনা এই জায়গা ক্লিক করে তুমি স্লাইড প্রেজেন্টেশনে এই প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এই সেম লেকচারটা, এই আমি যা যা লিখছি সবটাই লেখা আছে, এটা দেখে দেখে তুমি পড়ে নিতে পারবা। যদি বই থেকে এটা দেখে নাও এটা তোমার জন্য আরো বেশি ফ্রুটফুল হবে। বইয়ে পড়তে গেলে তোমার কাছে নানা অস্পষ্টতা থাকতে পারে, এই কারণে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আইদার ই লাইব্রেরি অথবা এই লেকচার, অথবা তারপর যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাকে ফোন করে বা মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিবা, যে সময় যে কোনো সময়। সবাই বাসায় থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ।